আমরা আজকে পয়লা জানুয়ারি 2025 নববর্ষের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে বসেছিলাম ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে। তো এই মিটিংয়ে মেনলি যে একটা বিষয় ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রতনবাবু এর আগে কনভেনার ছিলেন। আমরা বিসিডাব্লিউ ডেপুটেশনের আগেই আমরা এটা সিদ্ধান্ত বলেছিলাম যে আমরা 18 তারিখের পরে এটার আমরা ডেপুটেশনে হওয়ার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব। সেই মোতাবেক আমরা আজকে কনভেনার নির্বাচনের কথা আমরা বলেছি। তো সেই সুবাদে আমাদের এখানে আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে বিষয় নিয়ে, এবং আমরা রতনবাবুর পদত্যাগপত্রটা আমরা হাউসে গ্রহণ করেছি এবং নতুন কনভেনার হিসেবে এবং অন্যান্য বডিতে কয়েকজনকে আমরা এখানে সংযুক্ত করেছি। প্রথম হচ্ছে যিনি আমাদের ওয়ার্কিং কনভেনার ছিলেন রামদাসবাবু, তাকে আমরা কনভেনার হিসেবে নিয়ে এসেছি, এবং আমি ছিলাম জয়েন্ট কনভেনার। আমাকে সর্বসম্মতিক্রমে আমাকে ওয়ার্কিং কনভেনার হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং এছাড়াও আরও প্ল্যানিং একটা আমাদের বা মেকিং পলিসি যেখান থেকে তৈরি হয়, যেখানে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেরকম একটা কমিটি আছে যাদের প্যাডে নাম থাকে। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এখানে ডক্টর শুভদ হাসদার নাম আছে, রবীন সরেনের নাম আছে, কিশোর পড়া এবং তপন সর্দার, পাচুরুপাল হেমব্রম, এবং মিস্ত্রি উত্তরবঙ্গ থেকে মিস্ত্রি টুরুকে আমরা এখানে নিয়েছি। সর্বসম্মতিক্রমে এই কমিটিটা এখানে হয়েছে। এখন এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিশেষ করে লোকাল কিছু সমস্যা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। সেই লোকাল আলোচনার মধ্যে যেগুলো উঠে এসেছে তাৎক্ষণিক, মানে ইউফাকে যে লোকাল সমস্যাগুলো ইউফাকে জানাবার প্রয়োজন মনে পড়ছে, এটা দিয়ে আমাদের অনুমান করতে পারছি যে ইউফার প্রতি মানুষের একটা আস্থা বেড়েছে। স্বাভাবিক কারণে আমরাও তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হিসেবে আমরাও সেটাকে হাইলাইট করছি এবং আমরা এটাকে ভাবছি। সেই জন্যে আমাদের জয়েন্ট কনভেনার রবীন সরেনের নেতৃত্বে আমরা বেশ কয়েকটা জায়গায় ভিজিট করব। ভিজিট করার পরে যেমন ওনারা আমাদেরকে সাজেস্ট করবেন সেই অনুসারেই আমরা আন্দোলনের মুখ করব। তার মধ্যে যেমন আছে ময়ূর জঙ্গলপুর, রায়না মানে পূর্ব বর্ধমানের একটা ঘটনা আছে, চুচুড়ার একটা ঘটনা আছে, আরামবাগের একটা ঘটনা আছে, এইরকম আরেকটা মেদিনীপুর হোস্টেল নিয়ে একটা ঘটনা আছে। এই সবগুলোকে ভিজিট করার পরে রবীনবাবু আমাদের কাছে মেকিং পলিসি যেখানে আমাদের তৈরি হয়, যেখানে আমাদের প্ল্যানিং কমিটি যেখানে আছে, তাদের কাছে এই বিষয়গুলো তিনি তুলে আনবেন। তুলে আনার পরে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে কী কী কর্মসূচি আমরা গ্রহণ করব। এটা একটা সাইড। আর দ্বিতীয় নম্বর আরেকটা আলোচনা হয়েছে আমাদের, সেটা হচ্ছে আদিবাসী ভবনে আমাদের হোস্টেল সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে ভিজিট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি। তাই আমরা জানুয়ারি নাগাদ আমরা যে কোনো ডেট যেটা আমরা পাবো, সেই ডেটে যারা প্ল্যানিং কমিশনে আছে বা কমিটিতে আছে তাদেরকে নিয়েই আমরা আদিবাসী ভবন ভিজিট করব। তার সঙ্গে বিসিডাব্লিউ কতদূর কাজ করলো বা কতটা কাজ করতে পারছেন বা না পারছেন সেইটার তদারকি দেখার জন্য আমরা তার সঙ্গে ভিজিট আমরা করব। কারণ একদিনেই আমাদের সম্ভব, সেখানে আশা করছি এগুলো। আর আগামী দিনে তো সবাই আলোচনা করেছেন কিছু, যেমন আমাদের মেলা যেগুলো আছে সেগুলো বয়কটের কথাও এসেছে। আমরা একটু আদিবাসী মেলা যেগুলো শুধুমাত্র আমাদের আদিবাসী মেলাতে যেগুলো হয়, যেখানে কোনো কিছু আমাদের প্রজেক্টগুলো যেগুলো হয় না, মনে করো কন্যাশ্রী দেওয়া হয় না, অথচ শুধুমাত্র মেলাটা হয়, সেই সব জায়গায় আমরা বয়কট করবো কিনা সেটাও আমরা সিদ্ধান্ত আমরা চিন্তাভাবনা করেছি। আমরা আগামী দিনে কিছুদিনের পরেই সেই বিষয়টা আমরা জানাবো সবাইকে। এবং এছাড়াও আমরা যেগুলো দেখেছি যে আমাদের সবাইকে সংগঠন থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সংগঠনকে এখানে সেভাবে এগিয়ে আসতে হবে এবং নতুন কিছু সংগঠন এখানে যুক্ত হওয়ার জন্য কথা বলেছেন, এবং সেটা আমাদের কাছে দরখাস্ত এসেছে, যেমন ইঞ্জিনিয়ারিং, সান্তাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, এছাড়াও আরও বেশ কিছু 10-12টা এসেছে। সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়নি, কিন্তু সেটা পরবর্তী পর্যায়ে আমরা ইনক্লুড করে নেব। আর
আগামী যে ভোট আসছে 26শে ভোট, এটাকে টার্গেট রেখে আমাদের আরও যে কী পন্থা অবলম্বন করা প্রয়োজন আছে সেগুলো সবাই চিন্তা ভাবনা করার জন্য আমরা বলেছি, এবং সেখান থেকে প্রত্যেকটা সংগঠন থেকে চিন্তাভাবনা আশা করছি আমাদের কাছে পরবর্তী পর্যায়ে তুলে ধরবেন, এবং সেই মোতাবেক আগামী কর্মসূচিগুলো আমাদের ঠিক হবে। আচ্ছা স্যার, বলছি যে ইউনাইটেড ফোরামে মোটামুটি 40টা সংগঠন এর সাথে যুক্ত আছে। না, 50টা সংগঠন যুক্ত আছেন। এনাদের মধ্যে কেউ তো হয়তো বা পলিটিক্যাল কোনো ব্যক্তিত্ব হতে পারেন, এনাকি ওনারা কি সরাসরি? আমরা গতবারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের, সেখানে যারা সরাসরি পলিটিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম। আসলে প্রতিবাদটা আসেনি বলে সুযোগটা পেয়ে গেছিল। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যেটা, যে ওই ধরনের যারা সরাসরি পলিটিক্যালের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা সামনের সারিতে আনব না। সান্তাল হবন, আদিবাসী হবন হিসেবে তারা আসতেই পারে, কিন্তু তাদেরকে বক্তব্য এবং ভিতরে যাওয়ার ক্ষেত্রে তাদের নিষেধ রয়েছে, এটা আমাদের পরিষ্কার হয়েছে। এবং আমরা কোনো জায়গায় মঞ্চে আমাদের যারা প্ল্যানিং কমিটিতে যারা আছে তারা কোথাও কোনো জায়গায় যেতে পারবেন না, শুধুমাত্র আলো করার জন্য। কিন্তু যদি এরকম হয় যে সত্যিই আমাদের সেখানে গিয়ে কাজ হতে পারে, তাহলে প্রত্যেকটা সদস্যকে এই ইউফার যারা প্ল্যানিং কমিটিতে আছেন তাদেরকে জানিয়ে তাকে যেতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত। আচ্ছা, যে 5টা সংগঠনের কথা বললেন, এই সংগঠনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত বড় বড় ডেপুটেশনগুলো আমরা কলকাতা মহানগরীতে আমরা করেছি, সেখানে আমরা কয়েকটা সংগঠনেই দেখছি তাদের লোকবলটা অনেকটাই বেশি, কিন্তু বাকি যে সমস্ত সংগঠনগুলো আছে যাদের লোকবল এখনও পর্যন্ত সেভাবে প্রভাবিত করতে পারেনি ইউনাইটেড ফোরামকে, তাদের সম্বন্ধে কোনো রকম চিন্তাভাবনা করেছেন? চিন্তাভাবনা মানে এর আগেই আমরা এটা চিন্তাভাবনা করেছি। বেশ কিছু সংগঠনে মেনলি 10 থেকে 12টা সংগঠনে উপস্থিত হয় এবং তারাই লোকজন নিয়ে আসে, কিন্তু এরপরও বেশ কিছু সংগঠনের নাম আছে যারা তাদের সত্যিকারই লোকবল সেরকম নেই। আপনাকে আমি বলেছি, ফরিদ সমিতি, মুন্ডা সমিতি, হো সমাজ, খাড়িয়া কিছু সমাজ, বেদিয়া সমাজ, এরকম কিছু লোক আছে, সংগঠন আছে, তারা কিন্তু বিরাট হিউজ পরিমাণের লোক আছে এরকম নয়। আমরা যদি দেখি সেখানে তাদের জনসংখ্যাটাও কম। এছাড়াও আমাদের 40টা সাবকাস্টের বেশ কিছু আছে, টাইটেল আছে, যেমন আছে গারো আছে, খাড়িয়া আছে, মেচো আছে, ব্রু আছে, মানে এই ধরনের যে টাইটেল, ল্যাপচা আছে, ভুটিয়া আছে, এই ধরনের লোকগুলো আমাদের উত্তরবঙ্গে বেশি আছে। আমরা উত্তরবঙ্গকে বলার চেষ্টা করেছি, আমাদের উত্তরবঙ্গ থেকে ডেলিগেটস আছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। আমি মিস্ত্রিবাবুকে পার্সোনালিও বলেছি যে আপনি ওখানে প্রোগ্রাম ধরুন। আচ্ছা স্যার, তাদেরকে উজ্জীবিত করার জন্য কোনো রকম প্রোগ্রাম ধরতে বলেছি, এবং প্রোগ্রাম ধরলে নিশ্চয়ই আশা করছি পরবর্তী পর্যায়ে ইউনাইটেড ফোরামে আসবে। কলকাতা বিসিডব্লিউতে একটা আওয়াজ উঠছিল যে নবান্ন অভিযান, সেটা নিয়ে আপনারা কি? না, সেটা নিয়ে আমাদের অবশ্যই বিসিডব্লিউতে আমাদের বেশিরভাগ যারা নেতৃত্ব তারা নবান্নর কথা বলেছেন, কিন্তু এখানে আমাদের আলোচনাতে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে নবান্ন অভিযানটা হুট করে কোনো কিছু করাটা আমাদের ঠিক হবে না। নবান্ন অভিযানটা একবারে শেষ মুহূর্ত, ইস্পার কি উস্পার, মরেঙ্গে মরেঙ্গে, ডু অর ডাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়তো হচ্ছে, সেটা হয়তো করব, কিন্তু তার আগেও অনেক কিছু প্রোগ্রাম আছে, অনেক রকম পন্থা আছে, সেগুলোতে যদি কোথাও না হয় তাহলে নবান্ন অভিযানের সম্ভাবনা অনেকেই বলেছেন, যেমন রবীন্দ্রও বলেছে, বা অন্যান্য সংগঠনের অনেক আমাদের নেতৃত্ব বলেছে যে ওটা ঠিক 26-এর আগে দিকে ভাবা যেতে পারে। 2026-এ ভোট আসছে, আপনাদের দাবিগুলো যদি না পূরণ হয়, যে দাবিগুলো আপনারা রাখছেন, তাহলে আপনারা কি না? সেটা তো অবশ্যই আমাদের, এগুলো তো প্রত্যেকের নেতৃত্ব এখানে আছে, প্রত্যেকটা সংগঠনের মতামতটা খুব জরুরি এখানে, সেই জন্য দেখবেন প্রত্যেকেই মতামত দিচ্ছে, তার ভিত্তিতে এখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আশা করব পরবর্তী পর্যায়ে যখন আমাদের মিটিং হবে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে, এবং সবাই মিলেই আমরা ঠিক করব যে আমরা কোন পথে এগোলে আমাদের কাজটা হাসিল হবে, বা ভবিষ্যতে আমাদের হক আইদার নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, 2026-এ ভোটের আগে ইউনাইটেড ফোরাম কি সেরকম কিছু চিন্তা করেছে, কোনো খসড়া বার করার এরকম? না, সেরকম এখনো পর্যন্ত এখানে আজকের দিনে আলোচনা হয়নি। সেটা যদি পরবর্তী পর্যায়ে প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা সেটা জানাবো।
2026-এর ভোটের কথা বললেন, ইউনাইটেড ফোরাম কি নিজেদের দাবি পূরণের জন্য সরাসরি সক্রিয় রাজনীতিতে না, অংশগ্রহণ করবে? সেটা এখনো পর্যন্ত সেই পজিশন এখনো আসেনি, এবং সরাসরি আমরা যে ভোটে ময়দানে নামবো এরকম কথা আমাদের চর্চা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আলোচনা তো উঠে আসছে, কিন্তু এই মুহূর্তে চলে গেলে হঠাৎ সেগুলো দেখবো অনেকগুলো ক্রাইটেরিয়া কাজ করে। আমি 16টা আমাদের এসটি সিট আছে, এই 16টা সিটে আমি দাঁড় করালাম, আমাকে তো তাদের জিতিয়ে নিয়ে আসতে হবে, সেই পরিকাঠামোটাও দরকার। নিচের মানুষের লোকগুলোকে বোঝাতেও হবে যে না আমরা কী কারণে দাঁড়িয়েছি। এই পরিস্থিতি এখনো পর্যন্ত সেভাবে আমরা তৈরি করতে পারিনি, তবে একদিন আমার আশা আছে যে মানুষকে যদি আমরা বোঝাতে পারি, তারপরে যদি আমরা ভোটে দাঁড়াই, তাহলে কিন্তু দেখবেন আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি বা ভোট টানতে পারছি। আর যতক্ষণ না মানুষকে আমরা বোঝাতে পারছি, তখনই কিন্তু সে বলবে ও ওই ভোটের জন্যই বেটা এতদিন ধরে আন্দোলন করছিল। এই যে মানসিকতাটা, এইটা পরিবর্তন হওয়া দরকার আছে। এটা যেদিন পরিবর্তন হবে সেদিন আমরা সৎ সাহসে সেই জায়গায় লড়াইটা করতে পারবো। তবে যেটা অন্যান্য নেতৃত্ব থেকে উঠে এসছে, ধাক্কা একটা দিতেই হবে 26-এ ভোটের আগে। সেই ধাক্কাটা মানুষ যেমন বুঝতে পারে যে এদের যদি আমরা দাবি না মানি বা কথা না শুনি, তাহলে ভোট ব্যাংক কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। এইটা আমরা তৈরি করব। আপনি সরাসরি সরকারি কোনো মেলা বা এরকম প্রোগ্রামকে বয়কট করার কথা বললেন না, বিশেষ কোনো কারণ? হ্যাঁ, বয়কট মানে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মেলা খেলাতে যে টাকা আদিবাসীদের অ্যালটমেন্ট টাকা ও আদিবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে বা মেলা খেলাতে শেষ হয়ে যাচ্ছে, তার পরিবর্তে আমরা চাইছি এডুকেশন পলিসির কাছে টাকাটা অ্যালট করা হোক। এখনো পর্যন্ত বই পায়নি ছেলেরা, আদিবাসীদের হোস্টেলের চাই করে খসে পড়ছে, সেখানে হোস্টেলটাকে মেরামত করুন। অনেক হোস্টেল বন্ধ আছে, সেগুলোকে খুলুন। তারপরে যদি আপনার মনে হয় যে মেলা করার দরকার আছে, আপনি 100 বার মেলা করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? আমার নাম মিতন চন্দ্র টুডু, নবনির্বাচিত ওয়ার্কিং কনভেনার। নমস্কার।